আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজাদ স্যাডুডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এসএসসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান এই চ্যাপ্টারের আমরা ধারাবাহিকভাবে 6টি ক্লাস নিয়েছি, 6টি পর্ব নিয়েছি। আজকের পর্ব হচ্ছে 7ম পর্ব এবং 6টি ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা ওই চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে সম্পন্ন করেছি। আজকের ক্লাস হচ্ছে সৃজনশীল পর্বের আজকের পর্বে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান এবং সম উৎপাদন রেখা দুইটা রেখা নিয়েই আমরা যত ধরনের সৃজনশীল আসতে পারে সমস্ত সৃজনশীলের সমাধানগুলো আমি আপনাদেরকে এখানে 3টি কোয়েশ্চেনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন আজকের টপিকে। তো আজকের পার্ট 7-এর মধ্যে সৃজনশীল অংশের মধ্যে আমরা দুইটা রেখা নিয়ে কথা বলবো, উৎপাদন সম্ভাবনা রেখা ও সম উৎপাদন রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখা ও সম উৎপাদন রেখা নিয়ে যত ধরনের কোয়েশ্চেন হতে পারে সমস্ত কোয়েশ্চেন আপনি 3টে সৃজনশীলের মধ্যে বুঝে নিতে পারবেন। তো চলেন আমরা প্রথম সৃজনশীলটি দেখি। প্রথম সৃজনশীলটা আমরা কভার করতেছি রাজশাহী বোর্ড 2022 থেকে। রাজশাহী বোর্ড 2022 একটা কোয়েশ্চেন আসছে যেখানে বলা হচ্ছে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদন সূচি দেওয়া হলো। তাহলে উৎপাদন সূচির মধ্যে আমাদেরকে দেওয়া হচ্ছে দুইটি পণ্য দেওয়া হলো, একটা হচ্ছে এক্স দ্রব্য, একটা হচ্ছে ওয়াই দ্রব্য এবং তার সংমিশ্রিত বিন্দু। তো এখানে আমরা দেখলাম এক্স দ্রব্যের উৎপাদন যখন 120 একক তখন ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 0 একক যার সংমিশ্রিত বিন্দু এ। ঠিক একইভাবে এক্স দ্রব্যের উৎপাদন যখন হ্রাস পেয়ে 100 হলো, ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে 50 হলো, তার সংমিশ্রিত বিন্দু বি। এইভাবে আমাদেরকে দেখানো হলো। তা আমাদেরকে কোয়েশ্চেন করা হয়েছে গ নাম্বারের মধ্যে। দেখেন গ নাম্বারের কোয়েশ্চেনটাতে আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের তথ্য হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। উৎপাদন সম্ভাবনা রেখা এটা কীভাবে আঁকতে হয় এটা আগের একটি পর্বের মধ্যে অবশ্যই সম্পন্ন করেছি। যারা ভিডিওটি দেখেন নাই তারা একটু ওখান থেকে দেখে আসলে বেশি ভালো হবে। তো আজকের লেকচারটি এবার আমরা অঙ্কন করব উৎপাদন সম্ভাবনা রেখা। তো এটা অঙ্কন এবং একই সাথে আমরা এটার চিত্র বিশ্লেষণ আজকে দেখে নিব। এবার চলেন, আমার সময় সংক্ষেপ করার জন্য আমি আপনাদের জন্য স্ট্রাকচারটা একটু তৈরি করে রাখছি। তো আমরা দিলাম উপরে দিলাম এক্স দ্রব্য এবং নিচে দিলাম ওয়াই দ্রব্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই প্রপোর্শনগুলো দিয়ে আঁকি তাহলে আঁকতে চাইলে আমাদের যেটা করতে হবে প্রথমত এক্স দ্রব্যের এদিকে মানগুলো আমরা এক্স দ্রব্যের মানগুলো নেব, এদিকে ওয়াই দ্রব্যের মানগুলো নেব। তার মানে আমরা লম্ব অক্ষে এক্স দ্রব্য নিচ্ছি আর ভূমি অক্ষে ওয়াই দ্রব্য নিচ্ছি। এইগুলো নিয়ে আমরা প্রপোর্শনগুলো রেডি করে সংমিশ্রিত বিন্দুগুলো দাগ দিব। তাহলে আসেন, আমাদের এখানে প্রথমত এই চিত্রটা আঁকার জন্য প্রথমত দেখতে হবে এখানে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য এই দুইটা বিষয়ের মধ্যে সর্বোচ্চ বিন্দু আছে কি, সর্বোচ্চ কতটুকু আছে। তা আমরা যদি দেখি এক্স দ্রব্যের সর্বোচ্চ হচ্ছে 120, সর্বনিম্ন হচ্ছে 0। আবার ওয়াই দ্রব্যের সর্বোচ্চ হচ্ছে 120, সর্বনিম্ন হচ্ছে কি 0। তাহলে দুইটা বিষয়ের মধ্যে সর্বোচ্চ আছে 120 এবং সর্বনিম্ন হচ্ছে 0। তাহলে আমাদের যেতে হবে 0 থেকে 120 পর্যন্ত, এদিকেও 0 থেকে 120। তাহলে আসেন এক্স দ্রব্যেরগুলো আমরা যদি 0 থেকে 120, আমরা যদি 120 পর্যন্ত যেতে চাই তাহলে এখানে নির্দিষ্ট প্রপোর্শনে যেতে হবে, নির্দিষ্ট অনুপাতে বা নির্দিষ্ট পার্থক্য মেনটেন করে যেতে হবে। তা আমরা এখানে পার্থক্যগুলো দিয়েছি সমান অনুপাতে আমরা নিচ্ছি। এখানে নিলাম 20 করে আমরা পার্থক্যগুলো নিচ্ছি। তাহলে 20 হলে এটা হবে যে 40, এটা হবে 60 এবং এটা হবে আমাদের 80, এটা হবে 100 আর এটা হচ্ছে 120। তাহলে আমরা এক্স দ্রব্যের পয়েন্টগুলো নিলাম 0 থেকে 120 পর্যন্ত, ওয়াই দ্রব্যগুলো আমরা এভাবেই নেব। তাহলে এটা হচ্ছে 0 আর এখানে দিলাম আমরা মনে করো 20, এখানে দিলাম 40, এখানে দিলাম 60, 80, 100 এবং 120। তো এখানে পার্থক্যটা আসলে আপনি নিজের মতো করে নিতে পারবেন, তবে একটা ভালো করে মনে রাখবেন এখানে প্রত্যেকটা পার্থক্য একটা থেকে আরেকটার পার্থক্য সমান নিতে হবে। অনেকে আসলে কি করেন এখানে যেই মানগুলো আছে এগুলা দিয়ে দেন, মানে একটা 0 আরেকটা 50 আরেকটা 100 আরেকটা 120। অথচ আপনি খেয়াল করেন না 0 থেকে 50-এর যে পার্থক্য, 50 থেকে 120-এর পার্থক্য কিন্তু সমান নয়, আবার 100 থেকে 120-এর পার্থক্য কিন্তু সমান নয়। সুতরাং আপনার পার্থক্যগুলা এটার অনুসারে নিলে হবে না, আপনার এখানে প্রত্যেকটা পার্থক্য সমান হতে হবে। যেমন এখানে আমরা 0 থেকে 20-এর পার্থক্য নিয়েছি, তাহলে এখানে 20 পার্থক্য, তাহলে 20 থেকে 40 এখানে 20 পার্থক্য, এভাবে পার্থক্যগুলো সমান করে নিতে হবে। ঠিক একইভাবে উপরেরগুলো সমান পার্থক্য নিতে হবে। আরও একটা কথা মনে রাখবেন, এই পার্থক্য আর এই পার্থক্য সমান হতে হবে এরকম কোনো কথা নেই।
মানে উপরে যতটুকু করে পার্থক্য নিছি নিচেও ততটুকু করে পার্থক্য নিতে হবে এরকম কথা নয়, তবে নিচের পার্থক্যগুলো নিচের প্রত্যেকটার সাথে সমান হতে হবে, উপরের পার্থক্যগুলো প্রত্যেকটা একটার সাথে একটা সমান হতে হবে। আশা করি বুঝতে পারছি বিষয়টা। তো চলেন এবার আমরা প্রপোর্শনগুলো রেডি করব। আমাদের এক্স দ্রব্য যখন 120 একক, চলেন এবার আমরা এক্স দ্রব্য দিচ্ছি, এক্স দ্রব্য 120, এক্স দ্রব্য 120 একক অবস্থায় আমাদের ওয়াই দ্রব্য কত বলছে 0, তাহলে এটা হচ্ছে ওয়াই দ্রব্য 0 হচ্ছে এখানে, এক্স দ্রব্য তখন কত 120 সর্বোচ্চ বিন্দু এবং তার সংমিশ্রিত বিন্দু হচ্ছে কি এ, তাহলে আমরা এখানে দিলাম কি এ বিন্দুটা হচ্ছে কি এ বিন্দু। এবার আসেন এক্স দ্রব্যের উৎপাদন যখন আমরা হ্রাস করে কত করলাম 120 থেকে 100 করলাম, তখন আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে 0 থেকে বৃদ্ধি পেয়ে 50 হলো। তাহলে আসেন এক্স 100 হলে এটা হচ্ছে ওয়াই তখন কত বলছে 50, তাহলে ওয়াই 50 হলে 40 এবং 60-এর মাঝখানে হবে। তা আমরা যদি যাই তাহলে আমরা এদিক থেকে 50 থেকে যাব উপরে, আমরা গেলাম এদিকে 50 থেকে গেলাম আর এদিকে 100 এটা মিক্স করব। তাহলে চলেন আমাদের এই এক্স দ্রব্যের 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের 50 একক, যার সংমিশ্রিত বিন্দু বলা হয়েছে বি, তাহলে আমরা এই বিন্দুটার নাম দিলাম বি। এবার চলেন আমাদের এর পরবর্তী বলা হয়েছে এক্স দ্রব্যের উৎপাদন আরও কমিয়ে 50 করা হয়েছে, তাহলে এক্স দ্রব্য 50 হলে এখানে হবে 40 এবং 60-এর মাঝখানে হচ্ছে 50, আর ওয়াই দ্রব্যের উৎপাদন তখন বলা হয়েছে কি 100, তাহলে 100 হলে এখানে হবে, তাহলে আমাদের 50 থেকে এদিকে যেতে হবে, 100 থেকে এদিকে যেতে হবে। চলেন আমাদের এক্স দ্রব্যের উৎপাদন যখন 50, তখন ওয়াই দ্রব্যের উৎপাদন বলেছে 100, আমরা যে সংমিশ্রিত বিন্দুটা পাবো সেই বিন্দুটা হচ্ছে কি সি বিন্দু, তাহলে আমরা দিলাম এটা সি বিন্দু। এরপরে দেখা যাচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন যখন একদম আরও হ্রাস করে 0 করা হয়েছে, তখন আমাদের ওয়াই দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ হয়ে কত হয়েছে 120 একক, তাহলে আমরা এক্স দ্রব্য নিলাম 0 একক, 0 মানে এখানে, এবং সে অবস্থায় আমাদের ওয়াই দ্রব্যের সর্বোচ্চ বিন্দু বলছে 120, তাহলে 120 এখানে, তাহলে এই 0 এটা 120 এটা, তাহলে এখানে সংমিশ্রিত বিন্দুটা বলা হচ্ছে আমাদের কি ডি, তাহলে আমরা এখানে ডি বিন্দু দিলাম। এবার আমাদের প্রত্যেকটা প্রপোর্শন নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, আমরা 4টা বিন্দু পেয়েছি, 4টা বিন্দুকে আমরা সংমিশ্রণ করে দেব বা যোগ করে দেব। চলেন এটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে করবেন, আপনি স্কেল দিয়ে করবেন না, মানে একদম এভাবে একদম ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। তাহলে এই যে এবার এই বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু, এই 4টি বিন্দুর সংমিশ্রণে আমরা এই যে রেখাটা পেলাম, এই রেখাটাই হচ্ছে কি পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ তথা উৎপাদন সম্ভাবনা রেখা। আমাদেরকে বলছিল প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকের তথ্য হতে একটি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে, আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখাটির আমাদের একটা ব্যাখ্যা বা বিশ্লেষণ দিতে হবে আমরা কীভাবে এঁকেছি। তো প্রিয় শিক্ষার্থীরা চলেন আমরা এটার ব্যাখ্যাটা কিভাবে দিব। আসলে এটার ব্যাখ্যাটা হচ্ছে কি সহজ একদম, আপনি যেভাবে এঁকেছেন ঠিক সেটাই বলে দেওয়া। আপনি এখানে ভূমি অক্ষে কী দিলেন আর লম্ব অক্ষে কী দিলেন। আমরা ভূমি অক্ষে দিলাম ওয়াই দ্রব্য আর লম্ব অক্ষে দিলাম এক্স দ্রব্য। তাহলে আমরা বলবো চিত্রে, একটু সবাই ভালো করে খেয়াল করবেন, চিত্রে ভূমি অক্ষে ওয়াই দ্রব্য এবং লম্ব অক্ষে এক্স দ্রব্য দেখানো হয়েছে। ব্যাস, এরপর আপনি বলবেন এক্স দ্রব্যের উৎপাদন 120 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন, এখানে দেখেন এক্স দ্রব্যের উৎপাদন 120 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে কত
0 একক। তাহলে আপনি এটা বলবেন এক্স দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ 120 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 0 একক নির্ধারিত হয় যার সংমিশ্রিত বিন্দু এ। তাহলে দেখেন যখন এক্স দ্রব্য 120 একক ওয়াই দ্রব্য 0 একক তার সংমিশ্রিত বিন্দু এ, এটা বললাম। এরপরে আমরা এই বাকিগুলো একসাথে বলে দিতে পারি কিভাবে। এক্স দ্রব্যের উৎপাদন হ্রাস করে 150 ও 0 একক করলে ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে 50, 100 ও 120 হয়। তাহলে দেখেন এক্স দ্রব্যের উৎপাদন, আবার এক্স দ্রব্যের উৎপাদন 150 ও 0 একক করলে ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে এক্স দ্রব্যের উৎপাদন 150 ও 0 একক করলে ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে কি হবে 50, 100 ও 120 একক নির্ধারিত হয়। যাদের সংমিশ্রিত বিন্দু বলবো, যাদের সংমিশ্রিত বিন্দু যথাক্রমে বি, সি ও ডি বিন্দু, এরপরে লিখবো আমরা। তাহলে আমাদের সবগুলো বর্ণনা অলরেডি হয়ে গেছে। তারপরে আমরা বলবো এখন এ, বি, সি ও ডি বিন্দু যোগ করি। এ, বি, সি ও ডি বিন্দু যোগ করে যে রেখা অঙ্কন করা হলো তাই উৎপাদন সম্ভাবনা রেখা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি পুরো সম্পূর্ণ ডিটেলস কিভাবে আপনি ব্যাখ্যাটা করবেন সেটা লিখে দিয়েছি। আমি আরেকবার আপনাদেরকে বুঝে দিচ্ছি। আপনারা প্রত্যেকটা ব্যাখ্যা এভাবেই লিখবেন। জাস্ট এখানে আপনার যে প্রপোর্শনগুলো আছে, সংখ্যাগুলো আছে, সেগুলোর পরিবর্তন হবে, সবগুলো একইভাবে করবেন। তাহলে আমরা যদি বলি ভূমি অক্ষে ওয়াই দ্রব্য এবং লম্ব অক্ষে এক্স দ্রব্য দেখানো হয়েছে। এক্স দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ 120 একক অবস্থায়, এই যে এক্স দ্রব্যের উৎপাদন সর্বোচ্চ 120 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 0 একক হয়। এরপর হচ্ছে যার সংমিশ্রিত বিন্দু বলছি এ, এই যার সংমিশ্রিত বিন্দু হচ্ছে কি এ। আবার এক্স দ্রব্যের উৎপাদন হ্রাস করে 150 ও 0 একক করলে ওয়াই দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে 50, 100 ও 120 একক হবে। যাদের সংমিশ্রিত বিন্দু হবে যথাক্রমে বি, সি ও ডি। এখন এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু ও ডি বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া যায় তাকেই বলা হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা। আশা করি বুঝতে পারছি ইনশাল্লাহ আমরা পুরা চিত্রটি ব্যাখ্যা। তো এবার চলেন আমরা এই প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নে যাচ্ছি। ঘ নাম্বার আমাদেরকে বলা হচ্ছে উদ্দীপকের প্রদত্ত শর্ত সাপেক্ষে একই সঙ্গে এক্স দ্রব্যের 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের 100 একক সম্ভব কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমাদেরকে বলতেছে এক্স দ্রব্য যদি আমরা 100 একক করি এবং ওয়াই দ্রব্য যদি 100 একক করি, এটা সম্ভব কিনা, এবং সম্ভব হলে হয় বলে যুক্তি দিতে হবে, না হলে নয় বলে যুক্তি দিতে হবে।
তাহলে চলেন এটা করার জন্য আমাদের অবশ্যই ঘ নাম্বারে গিয়ে আমরা কি করব, আবার এই চিত্রটা আনবো, মানে একদম যা আছে এই উৎপাদন সম্ভাবনা রেখাটি আগে আঁকবো, তারপরে আমরা এক্স দ্রব্যের উৎপাদন 100 এবং ওয়াই দ্রব্যের উৎপাদন 100 দুইটাই দেখাবো। তাহলে এটা আমাদের রেখার বিন্দুটা কোথায় যাচ্ছে সেটা অনুসারে আমরা ব্যাখ্যা করব। ধরেন আমরা ঘ নাম্বারে গিয়ে আমরা এটার আনসার দিচ্ছি। আবার ঘ নাম্বারে গিয়ে আমরা বলবো, আমরা প্রথমে এই রেখাটি আঁকবো, এই রেখাটি সম্পূর্ণ আঁকার পরে আবার বলবো তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 100 একক, এক্স দ্রব্য 100 একক এটা। তখন অবস্থায় কি বলছে, ওয়াই দ্রব্য কত বলছে, ওয়াই দ্রব্যও বলছে 100 একক। তাহলে চলেন এক্স দ্রব্য যদি আমরা 100 একক দিই তাহলে এটা এদিক থেকে যাবে, এদিক থেকে যাবে, আর ওয়াই দ্রব্য তখন বলছে কি 100 একক, তাহলে ওয়াই দ্রব্য 100 হলে এখান থেকে যাবে। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 100 একক যদি করতে চাই তাহলে বলেন তো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার মধ্যে আছে নাকি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে গেছে? অবশ্যই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে গেছে। আমরা বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা এর আগের ক্লাসগুলোতে যে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে চলে গেলে এখানে আমাদের উৎপাদন করা কখনো সম্ভব নয়। কারণ হচ্ছে এই যে নির্দিষ্ট সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে আমাদের নির্দিষ্ট সম্পদ ও প্রযুক্তির পরিমাণ হচ্ছে কি এইটুকুয়া এ বি সি ডি কমা যোগ করে যে এ বি সি ডি কমা যোগ করে যে এডি আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখা পেয়েছি এটা হচ্ছে আমাদের চলতি প্রযুক্তি এবং সম্পদের পরিমাণ। আর এই চলতি প্রযুক্তি বা সম্পদের বাহিরে যদি কোথাও কোনো বিন্দু যায় সেটা আমাদের উৎপাদন সম্ভব নয় বলেছিলাম সম্পদের স্বল্পতার কারণে। তাহলে আমরা তখন এই রেখাটির এই বিন্দুটির একটা নাম দিলাম, ধরেন ABCD ই দিলাম। এখন ই বিন্দুতে আমাদের বলতে হবে যে উৎপাদন সম্ভব নয়, এখন উৎপাদন সম্ভব নয়। এর ব্যাখ্যা কি দিব, সম্ভব নয় কেন? এর কারণ হচ্ছে সম্পদের স্বল্পতা, আমাদের সম্পদের পরিমাণ হচ্ছে এটা, আর এটা আমাদের সম্পদের সেই বাইরে চলে গেছে, সেজন্য বলবো সম্পদের স্বল্পতা। তাহলে সম্পদের স্বল্পতার কারণে তাহলে আমরা বলবো সম্পদের স্বল্পতার কারণে এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থীরা এবার ঘ নাম্বারের ব্যাখ্যাটা তো আসলে আমরা কীভাবে দেবো, চিত্রটা তো এভাবে দেখাবো। গ নাম্বারের ব্যাখ্যাটাই গিয়ে আসলে এই জিনিসগুলো একই জিনিসগুলো আপনি লিখবেন, এগুলো লেখার পরে আপনি বলবেন যে কি এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, এবার বলবেন, বলার পরে বলবেন যে কি উদ্দীপকের প্রদত্ত শর্ত সাপেক্ষে একই সঙ্গে এক্স দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন যদি 100 একক করি তখন তার সংমিশ্রিত বিন্দু হবে ই, যা উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থান করে, এবং উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে অবস্থান করলে সেটা সম্পদের স্বল্পতার কারণে উৎপাদন সম্ভব নয়। তাহলে আপনি বলবেন 100 একক অবস্থায় এক্স দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন সম্ভব নয়, এর কারণ হচ্ছে সম্পদের স্বল্পতা। আশা করি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা এই বোর্ড কোয়েশ্চেনটি। আমরা এর পরবর্তী আরেকটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলেন আমরা আজকে আরেকটি বোর্ড কোয়েশ্চেন দেখতেছি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। প্রিয় শিক্ষার্থীরা আমরা আগে আজকে যে রাজশাহী বোর্ড 22টা করেছি, তো ঢাকা বোর্ড 23ও একই রকম কিন্তু একটু ডিফারেন্ট আছে, আমরা সেটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তো চলেন আমাদেরকে বলা হচ্ছে কি ঢাকা বোর্ড 23-এর মধ্যে নিচে এক্স দ্রব্য ও ওয়াই দ্রব্যের উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো। তো আমরা জানি এটা হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা সূচি। এই সূচি থেকে আমাদেরকে বলছে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, এটা আমরা সবাই পারি। তো আরেকটি কোয়েশ্চেন করা হয়েছে ঘ নাম্বারে, উদ্দীপকের আলোকে এক্স ইকুয়াল 40 এবং ওয়াই ইকুয়াল 45, অর্থাৎ এক্স 40 অবস্থায় ওয়াই 45 একক এবং এক্স 70 একক অবস্থায় ওয়াই 60 একক উৎপাদন সম্ভব কি? এটা উৎপাদন সম্ভব কিনা আমাদেরকে জিজ্ঞেস করছে এবং যুক্তিসহ বিশ্লেষণ করতে বলছে। সেটার জন্য প্রথমত আমি গ নাম্বার উত্তরটা একটু দেখাচ্ছি, আমরা তো অবশ্যই এটা পারবো। এই গ নাম্বারটার পরিপ্রেক্ষিতে আমরা গ নাম্বারটাও দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা, গ নাম্বার উৎপাদন করার চিত্রটি করার জন্য উৎপাদন সম্ভাবনা রেখা এটা অঙ্কন করার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা চলেন আমরা এখানে প্রপোর্শনগুলো দেখে, এখানে আমাদের সর্বোচ্চ আছে 70 একক এবং ওয়াইও সর্বোচ্চ আছে 70 একক, তাহলে আমাদের যেতে হবে 70 একক করে, সর্বোচ্চ 70 একক করে। তাহলে আমরা নিচে দিচ্ছি ভূমি অক্ষে দিলাম এক্স দ্রব্য, লম্ব অক্ষে দিলাম ওয়াই দ্রব্য। যে প্রপোর্শনগুলো নিয়েছে সেগুলো একটু লিখতেছি। এটা হচ্ছে কি 10, 20, ইংলিশে বলছে তাহলে আমরা ইংলিশে দিব 20, 30, 40, 50, 60 এবং 70। ঠিক একইভাবে এদিকে দিব 10,
20, 30, 40, 50, 60 এবং 70। তো প্রথম পর্যায়ে আমাদের এক্স দ্রব্য বলছে 0 একক, ওয়াই দ্রব্য হচ্ছে কি 70 একক। তাহলে এক্স 0 অবস্থায়, ওয়াই হচ্ছে 70 এখানে, যার সংমিশ্রিত বিন্দু হচ্ছে কি এ। তাহলে আমরা বিন্দুটা দিলাম এ। আর এরপর হচ্ছে এক্স দ্রব্য যখন বৃদ্ধি পেয়ে 40 হলো, তাহলে 40 হলে এখানে, তখন আমাদের ওয়াই দ্রব্য হচ্ছে কত 60। তাহলে ওয়াই দ্রব্য 60 হলে এদিক থেকে যেতে হবে, আর এটা হচ্ছে 40। এখন এদিক থেকে যাবো আমরা। আমি একটু তাড়াতাড়ি করার জন্য হ্যান্ড রাইট করতেছি। এরপর হচ্ছে আমাদের এক্স দ্রব্যের উৎপাদন কত বলছে 50। তাহলে এক্স দ্রব্য 50 অবস্থায়, ওয়াই কত বলছে তখন, ওয়াই হচ্ছে আমাদের 50, এক্স 50, ওয়াই 50। তাহলে 50 হলে এখানে হবে এক্স 50 এখানে। এটা ছিল বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। এবার এক্স দ্রব্য বলা হচ্ছে কত 60। তাহলে এক্স যখন 60, ওয়াই তখন বলা হচ্ছে কি 40। তাহলে ওয়াই 40 হলে এদিকে, এটা হচ্ছে 60, এদিকে গেলাম। এই সংমিশ্রিত বিন্দুটা বলা হচ্ছে আমাদের ডি। তাহলে আমরা এটা ডি দিলাম। এরপর আমাদের এক্স দ্রব্যের উৎপাদন বলা হয়েছে কত 70। তাহলে এক্স 70 অবস্থায়, ওয়াই হচ্ছে কি 0 এবং যার সংমিশ্রিত বিন্দু হচ্ছে কি ই। আমরা এই বিন্দুটা দিলাম ই। এবার আমাদের কাজ হচ্ছে কি এই এ বি সি ডি ই বিন্দুগুলো আমরা যোগ করে দিয়ে যে রেখাটা পাবো সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। চলেন আমরা এভাবে ফ্রি হ্যান্ডে করে দেবো একদম। এখানে কোনোভাবে আমরা স্কেল ইউজ করবো না, সরাসরি ফ্রি হ্যান্ডে করে দেব। তাহলে আমরা এ বি সি ডি ও ই কমা যোগ করে যে রেখাটা পেলাম এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা। আশা করি বুঝছি। এবং ব্যাখ্যাটা আমি আর বলতেছি না, আমি এর আগে রাজশাহী বোর্ড যেটা দেখাইছে এটার ব্যাখ্যা যেরকম ঠিক একইভাবেই ব্যাখ্যাগুলো করবেন ইনশাআল্লাহ। তো এবার আসেন ঘ নাম্বারটা আমরা একটু উত্তর করতেছি, আনসার। এটা একটু ডিফারেন্ট। এটা বুঝলে আপনি উৎপাদন সম্ভাবনা রেখার যত কোয়েশ্চেন আছে সবগুলো শেষ হয়ে যাবে। এই দুইটা বোর্ড কোয়েশ্চেনের মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখার সকল কোয়েশ্চেন শেষ। এবার আসেন আমাদেরকে ঘ নাম্বারে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে এক্স 40 একক অবস্থায় ওয়াই এর 45। তাহলে এক্স যদি আমাদের 40 করি, আসেন এক্স 40 অবস্থায় ওয়াই এর বলছে কত 45। তাহলে ওয়াই এর 45 বলে এখানে হবে 40 এবং 50-র মাঝখানে। তাহলে এটা এদিক দিয়ে গেলাম, এটা 40, এই বিন্দুটাই আমরা ঘ নাম্বারে গিয়ে ঠিক একই রেখাটা আবার আঁকবো, উৎপাদন সম্ভাবনা রেখাটা আবার আঁকবো। আঁকার পরে আমরা আবার দেখাবো যে কি এক্সের 40 থেকে যাব ওয়াই এর 45, এই 45 এখান থেকে আসবো। তাহলে 45 বলে এখানে আসলাম, এক্সের 40 এদিক থেকে গেলাম, এই বিন্দুটা। তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমরা যেহেতু এ বি সি ডি ই দিছি, এটা দিলাম মনে করেন এফ বিন্দু। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে এক্স 40 অবস্থায় ওয়াই যদি 45 হয় তখন উৎপাদন সম্ভব কিনা। আবার এক্স 70 অবস্থায় ওয়াই 60 এটাও সম্ভব কিনা, দুইটা জিনিস জিজ্ঞেস করছে। তাহলে আমাদেরকে যদি যেটা আমরা প্রথমে আমাদেরকে যেটা বলছে এক্স 40 অবস্থায় ওয়াই 45 এটা উৎপাদন সম্ভব কিনা। এখন যদি আপনি দেখেন আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এটা। এখন মানে এ ই বা এ বি সি ডি ই, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা এটা মূলত আমাদের সম্পদের সীমানা রেখা। এখন আমাদের সম্পদের সীমানা রেখার ভিতর হইতে বলছে, তাহলে ভিতরে যে যে প্রপোর্শনটা রেডি হয়েছে বা এফ বিন্দু যেটা হয়েছে সেটা আমাদের অবশ্যই উৎপাদন করা সম্ভব। যেহেতু আমাদের সম্পদের বাহিরে জানে সম্পদের ভিতরে আছে, তাহলে আমাদের উৎপাদন সম্ভব। তবে এখানে বলতে হবে যে কি আমরা এখানে এটা ব্যাখ্যাই বলবো, এক্স দ্রব্যের উৎপাদন 40 অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 45, যার সংমিশ্রিত বিন্দু এফ এবং যেটা উৎপাদন করা সম্ভব হবে। তবে এখানে এফ বিন্দুতে উৎপাদন করলে আমাদের দুইটা বিষয় বলবো। একটা হচ্ছে এফ বিন্দুতে উৎপাদন করলে আমাদের সম্পদের অদক্ষ ব্যবহার হবে, সম্পদের অদক্ষ ব্যবহার। আরেকটা বলতে পারেন সম্পদের অপূর্ণ ব্যবহার, সম্পদের অপূর্ণ ব্যবহার। এবং একই সাথে বলবেন বেকারত্ব নির্দেশ করবে, বেকারত্ব। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে শুধু এখানে না, এখানে যে কোনো জায়গায় হতে পারে প্রায়। তাহলে এখানে যে কোনো বিন্দুতে উৎপাদন করলে সম্ভব হবে বলবো, উৎপাদন সম্ভব, তবে সম্পদের অপূর্ণ বা অদক্ষ ব্যবহার হবে এবং বেকারত্ব নির্দেশ করবে। আশা করি বুঝছি, যেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। এবার চলেন
আমাদেরকে বলা হয়েছে আরেকটা এক্স দ্রব্যের উৎপাদন 70 অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন 60, এটা উৎপাদন সম্ভব কিনা। তাহলে এক্স দ্রব্য আমাদেরকে বলছে 70, এটা এক্স 70, তখন ওয়াই বলছে 60, তাহলে ওয়াই আসেন 60, এদিক থেকে যেতে হবে, এটা আমাদের যেতে হবে এদিকে, এটা যেতে হবে 70 এদিক থেকে। তাহলে আমাদের সংমিশ্রিত বিন্দু হচ্ছে কি, এখানে আমরা যেটা দিলাম জি বিন্দু। এখন এখানে উৎপাদন সম্ভব কিনা এটা বলতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগেই বললাম আমাদের সম্পদের সীমানা রেখা হচ্ছে কি এটা এ বি সি ডি ই, অর্থাৎ এ ই। এই সম্পদের সীমানা রেখার বাহিরে যেহেতু চলে গেছে, এখানে আমাদের উৎপাদন সম্ভব নয়। কিসের কারণ? সম্পদের স্বল্পতার কারণে। তাহলে আমরা এই কোয়েশ্চেনটার আনসারে গিয়ে জাস্ট আগের সেই উৎপাদন সম্ভাবনা রেখাটা আঁকবো, আঁকার পরে আমরা প্রপোর্শনটা এই কথাটা দেখাবো, এক্সও যাবো যা বলছে ততটুকু, ওয়াইও যা বলছে ততটুকু যাবো। যদি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে হয় তাহলে বলবো উৎপাদন সম্ভব, তবে কি নির্দেশ করবে? বেকারত্ব নির্দেশ করবে, সম্পদের অদক্ষ বা অপূর্ণ ব্যবহার হবে। আবার যদি আমরা এক্স দ্রব্যের উৎপাদন এবং ওয়াই দ্রব্যের উৎপাদন প্রপোর্শন রেডি করে বাহিরে চলে যায়, উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে চলে যায়, তাহলে আমরা বলবো সেক্ষেত্রে আমাদের উৎপাদন সম্ভব নয়, সম্পদের স্বল্পতার কারণে। আশা করি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে যত ধরনের কোয়েশ্চেন হতে পারে, আমি প্রায় সব ধরনের কোয়েশ্চেন আপনি এখান থেকে বুঝে যাবেন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি সুযোগ ব্যয় নিয়ে, সেটা আপনি একটু বইয়ে দেখলেই বুঝে নেবেন। এবার আমরা আরেকটি কোয়েশ্চেন, মানে আরেকটি বুট কোয়েশ্চেন শেষ করে, যেটাতে আমাদের সম উৎপাদন রেখা দেখাবো, এই ফুরা লেকচারটি বা হচ্ছে কি এই পার্ট 70 আমরা শেষ করবো ইনশাল্লাহ। সম উৎপাদন রেখার দিয়ে একটা কোয়েশ্চেন চট্টগ্রাম বোর্ডে এসেছে, সেটা নিয়ে আমরা একটু দেখাচ্ছি। এখানে বেশি তেমন কঠিন কোনো কোয়েশ্চেন, এটা সহজ একটা কোয়েশ্চেন, জাস্ট আনসারটা আমরা বলে দিয়ে শেষ করবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চিত্রটা দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতেছে উদ্দীপকে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটি প্রতিফলিত হয়েছে। তাহলে এখানে একটু খেয়াল করেন, আমাদের প্রশ্নে বলে দিয়েছে কোন মৌলিক অর্থনৈতিক সমস্যাটি। এখন আমাদের মনে আসতে হবে যে এই মৌলিক অর্থনৈতিক সমস্যাটা আমরা কোথায় পড়েছি বা কই ধরনের পড়েছি। আমরা এই যে অধ্যায়টা পড়তেছি, প্রথম অধ্যায়, এখানে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে পড়েছি। তো মৌলিক অর্থনৈতিক সমস্যা কয়টা পড়ছিলাম? আমরা 3টা মৌলিক অর্থনৈতিক সমস্যা পড়ছিলাম প্রিয় শিক্ষার্থীরা। একটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। তাহলে এবার দেখেন তো, এই ভিডিওটি যারা দেখছেন, যারা আমার এই লেকচারটা দেখছেন, যে সম উৎপাদন রেখার বা হচ্ছে কি মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কয়টি আছে সেগুলো নিয়ে যে লেকচারটা দিয়েছিলাম পার্টটি, সেটা যারা দেখছেন তাদের মনে থাকার কথা এবং তাদের এই চিত্রটি দেখে মনে ওঠার কথা যে এটা কোন ধরনের বা হচ্ছে কি কোন সমস্যাটির কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা যদি দেখি, এখানে এদিকে দেওয়া হয়েছে মূলধন আর এদিকে দেওয়া হয়েছে শ্রম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় যে সমস্যাটা পড়ছিলাম, মূলত কিভাবে উৎপাদন বা কি উপায়ে উৎপাদন করা হবে। আমাদের সকলেই মনে থাকার কথা, কিভাবে বা কি উপায়ে উৎপাদন করা হবে সেটা বলার জন্য আমরা বলছিলাম পৃথিবীর উৎপাদন কৌশল আছে, দুটি উৎপাদন কৌশল, একটা হচ্ছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, আরটা হচ্ছে কি পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। যেখানে অধিক পুঁজি বা মূলধন, অধিক পুঁজি কম শ্রম দিয়ে যে উৎপাদন হয় সেটা হচ্ছে কি পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। আরটা হচ্ছে যেখানে শ্রম বেশি মূলধন কম, সেটা হচ্ছে কি শ্রমনিবিড় উৎপাদন কৌশল। তাহলে আমরা যদি এখানে দেখি, আসলে দুটি রেখা দেওয়া হয়েছে, এই রেখাটার মধ্যে দুইটা আমাদেরকে রেখা দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতেছি এই বিন্দুতে যদি আমরা বলি আমাদের এতটুকু মূলধন অবস্থায় এতটুকু মূলত আমাদের শ্রম, শ্রম এতটুকু, মূলধন এতটুকু। এখানে মূলধন বেশি দেওয়া হয়েছে, শ্রম কম দেওয়া হয়েছে। এখানে আমরা যদি উৎপাদন করি তখন এটা হচ্ছে কি আসলে মূলধন বা পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। আবার এখানে যদি আমরা উৎপাদন করি তখন আমাদের এতটুকু পরিমাণ মূলধন দেওয়া হয়েছে আর এতটুকু পরিমাণ শ্রম দেওয়া হয়েছে। এখানে আমাদের শ্রমের পরিমাণ বেশি, মূলধনের পরিমাণ কম। তাহলে শ্রম বেশি মূলধন কম দিয়ে যেখানে উৎপাদন করি সেটাকে বলা হয় শ্রমনিবিড় উৎপাদন কৌশল। তাহলে এই কৌশলগুলোর মধ্যে আমরা যখন দেখেছি তখন আমাদের মূলত মনে থাকার কথা, মনে ওঠার কথা যে এটা হচ্ছে কিভাবে উৎপাদন করব। আমরা বলছিলাম পৃথিবীতে দুটি উৎপাদন কৌশল আছে, একটা হচ্ছে পুঁজিনিবিড় আর একটা হচ্ছে শ্রমনিবিড়। তাহলে কিভাবে উৎপাদন করব, কোন কৌশল উৎপাদন করব, সেই সমস্যাটি বা মৌলিক অর্থনৈতিক সমস্যার এখানে আমাদেরকে শুধু আনসারটা এটা বললে হবে, গ নম্বরে উদ্দীপকে কিভাবে বা কি উপায়ে বা কোন কৌশল উৎপাদন করব সেই মৌলিক অর্থনৈতিক সমস্যাটির কথা বলা হয়েছে। এটা বলা আপনি জাস্ট ব্যাখ্যায় বলবেন মৌলিক অর্থনৈতিক সমস্যা কাকে বলে এবং কেন এটা মৌলিক অর্থনৈতিক সমস্যার যে কীভাবে উৎপাদন সেটা কেন বলা হচ্ছে সেটা ব্যাখ্যা করবেন। এরপর আমাদেরকে ঘ নাম্বারে বলা হচ্ছে একটি জনবহুল উন্নয়নশীল দেশে উৎপাদকের T1 ও T2 উৎপাদন কৌশলের কোনটি অধিক
যুক্তিযুক্ত। একটা দিচ্ছে T1 আর হচ্ছে T2। এখানে একটি জনবহুল উন্নয়নশীল দেশে কোনটি যুক্তিযুক্ত সেটা জিজ্ঞেস করা হয়েছে। তা আমরা দেখছিলাম পৃথিবীতে দুটি উৎপাদন কৌশল, একটা হচ্ছে শ্রমনিবিড় আর একটা হচ্ছে পুঁজিনিবিড়। যেখানে আমরা বলছিলাম যে কি, যেই দেশগুলোতে অধিক পরিমাণ শ্রমিকের সংখ্যা, অধিক মানুষ রয়েছে, তার মানে জনবহুল, যে দেশগুলো জনবহুল, টাকা পয়সা বেশি নাই, উন্নয়নশীল উন্নত নয়, উন্নয়নশীল উন্নত হচ্ছে যে, তাহলে তাদের টাকা পয়সা বেশি নাই কিন্তু মানুষ বা শ্রমিক বেশি, তাহলে তারা শ্রম বেশি দিতে পারবে কিন্তু টাকা কম দিতে পারবে। তো যে দেশগুলো জনবহুল বা উন্নয়নশীল এবং টাকা পয়সা কম, তো সেই দেশগুলোর জন্য কোনটা উৎপাদন বেশি ভালো হবে, শ্রমনিবিড় নাকি পুঁজিনিবিড়? নিঃসন্দেহে শ্রমনিবিড়। কারণ পুঁজিনিবিড় মানে যেখানে জনগণ কম থাকবে, মানুষ কম কিন্তু টাকা বেশি। যেমন আমরা বলছিলাম আমেরিকায় অনেক টাকা কিন্তু শ্রমিক কম, তাই তাদের জন্য ভালো হবে যে কোনটা, পুঁজিনিবিড় উৎপাদন কৌশল। আর বাংলাদেশের মতো যেগুলা জনবহুল উন্নয়নশীল দেশ, সেগুলোর জন্য ভালো হবে শ্রমনিবিড় উৎপাদন কৌশল। আশা করি বুঝতে। তাহলে এখানে T1 T2-র মধ্যে T1 হচ্ছে মূলধন বেশি শ্রম কম, তাহলে এটা কি জনবহুল উৎপাদন কৌশল, এটা কি জনবহুল উন্নয়নশীল দেশের জন্য কি এটা ভালো হবে? নিঃসন্দেহে নয়। মূলত যেখানে আমরা দেখছি T2-র মধ্যে দেখতেছি বেশি পরিমাণ শ্রম কম পরিমাণ পুঁজি, T2-তে আমরা উৎপাদন করতে পারি। তাহলে এটা হচ্ছে কি জনবহুল উন্নয়নশীল দেশের জন্য এখানে অধিক শ্রম কম মূলধন দিয়ে T2-তে উৎপাদন করা যায়, তাই আমরা বলতে পারি জনবহুল উন্নয়নশীল দেশের জন্য T1 অপেক্ষা T2-তে উৎপাদন কৌশল অধিক যুক্তিযুক্ত। আশা করি বুঝতে পারছি। যেহেতু তাদের কি রয়েছে, জনবহুল বেশি, তাহলে শ্রম দিতে পারবে, টাকা কম দিতে পারবে, সেজন্য এটা অধিক যুক্তিযুক্ত। আশা করি বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা এই পার্ট 7-এ সৃজনশীল অংশের প্রথম পার্টে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এবং সম উৎপাদন রেখা নিয়ে যত ধরনের সৃজনশীল হতে পারে সত্যিকার অর্থে সমস্ত কোয়েশ্চেনগুলো 3টা সৃজনশীলের মধ্যে আমি কভার করেছি। যারা এই 3টা বুট কোয়েশ্চেনকে ভালো করে বুঝতে পারবেন বা বুঝেছেন, তারা সমস্ত বুট কোয়েশ্চেনগুলো এই মানে একদম সেই 16 সাল থেকে যদি এই পর্যন্ত 24 সাল পর্যন্ত যত কোয়েশ্চেন আছে সবগুলো দেখেন, ইনশাল্লাহ আশা করি সবগুলো পারবেন। তারপরে যদি কোনো সৃজনশীল নিয়ে আপনার সমস্যা থেকে থাকে, আপনি আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই রিপ্লাইগুলো দিব কীভাবে সমাধান করবেন। আমরা আরেকটি পার্ট, পরবর্তী পার্টে ইনশাল্লাহ সৃজনশীলের দ্বিতীয় অংশ অর্থাৎ পার্ট 8-এ আমরা আরেকটা প্যাটার্ন দেখাবো সৃজনশীলের। এই দুটি প্যাটার্নের মধ্যে থেকে 100% আপনি সৃজনশীল পাবেন ইনশাল্লাহ। এটুকু বলে আজকে আমাদের ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এটুকু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।